নমস্কার, আমি ডক্টর পাপিয়া শর্মা। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই শ্রদ্ধায় অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি যে বইটি আপনাদের সাথে পাঠ করতে যাচ্ছি সেই বইটি হলো ইউ ক্যান হিল ইউর লাইফ। এই বইটির অথর হলেন লুইস এল হে। এই বইটি একটি বিশ্ববিখ্যাত বই, যার মিলিয়ন্সের উপর বিক্রি হয়েছে। এই বইটিতে আপনারা পড়লে আপনারা দেখবেন যে কিভাবে আমাদের মনের আভ্যন্তরীণ বিষয়গুলি, আমাদের অ্যাফার্মেশন, আমাদের মনের চিন্তাধারা, আমাদের শরীরের বিভিন্ন রোগ, শারীরিক মানসিক, সেটার উপর প্রভাব বিস্তার করে। এই বইয়ের মধ্যে লেখিকা খুব সুন্দরভাবে প্রত্যেকটি আমাদের জীবনের প্রত্যেকটি রোগ সম্বন্ধে এবং তা কি করে উৎপত্তি হয়, তার কি করে নিরাময় সম্ভব, আমাদের নিজের অন্তরের মধ্যে থেকে তা ব্যাখ্যা করেছেন। লুইস তার নিজের জীবনেও তার অনেক একটা ক্রিটিক্যাল লাইফের মধ্যে দিয়ে উনি গেছেন, যে কারণে তিনি নিজেও অনেক ভাবে পীড়িত ছিলেন এবং সেই জন্য তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বইটি তিনি আমাদের উপহার দিয়েছেন। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে সত্যি ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি নিজেই নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা, এবারে তাহলে আমরা এই বিস্ময়কর একটি বইয়ের দিকে আমরা এগিয়ে যাই। পঞ্চম অধ্যায়। আমরা এখন কি করছি? আমি আমার প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং আমি পরিবর্তন আনবো বলে ঠিক করেছি। পরিবর্তন করার সিদ্ধান্ত। পরিবর্তন করার সিদ্ধান্ত অনেকেই চেষ্টা না করে হাল ছেড়ে দেয়। অনেকে জীবনের উপর বিতৃষ্ণ হয়ে ভাবে চেষ্টা করে লাভ কি, কিছুই তো হবে না জীবনে। যেহেতু পরিবর্তন আসবে না, কাজেই হাল ছেড়ে দেওয়াই ভালো, এমনটি ভাবে কিছু মানুষ। আপনার জীবনে যাই ঘটুক কেন, আপনি হয়তো কোনো না কোনো কারণে ক্রুদ্ধ হতেই পারেন, কিন্তু এতে কি আদৌ কোনো লাভ হয়? রাগ করে শুধু সময় নষ্ট। বরং নিজেকে জিজ্ঞাসা করুন তো, এত রেগে যাচ্ছেন কেন? কোন পরিস্থিতিতে আপনার মাঝে এত ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে? তবে আপনি যত রাগ করেন, রাগ ততই আপনাকে পেয়ে বসবে। আপনি নিজের অজান্তে হয়তো রাগ করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন। পরিবর্তনের ইচ্ছার সিদ্ধান্ত। আপনি কতটুকু একগুঁয়ে বা জিদ্দি তা জানতে হলে পরিবর্তন করার ইচ্ছার আইডিয়া গ্রহণ করুন। আমরা সবাই আমাদের জীবন বদলাতে চাই পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে থাকুক, কিন্তু আমরা নিজে থেকে পরিবর্তন চাই না, চাই ওরা পরিবর্তিত হোক। আর এটি করতে হলে ভেতর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের চিন্তার ধরন পাল্টাতে হবে, কথা বলার ধরন বদলাতে হবে, আত্মপ্রকাশের ঢঙেও আনতে হবে পরিবর্তন। একমাত্র তখনই বাইরের পরিবর্তনগুলো ঘটবে। এটি হলো পরবর্তী পদক্ষেপ। আমরা এখন জানি সমস্যাগুলো কি এবং কোত্থেকে এদের উৎপত্তি। এখন এগুলো পরিবর্তনের ইচ্ছাটাই জরুরি। আমার ভেতরে সবসময় এমন একটা জেদ ও একগুঁয়েমি ছিল। এখনও মাঝে মাঝে যখন আমি ভাবি আমার জীবনের অমুক জিনিসটির পরিবর্তন করা দরকার, ওই অনমনীয়তা সারফেসে ভেসে ওঠে এবং বদলানোর চিন্তায় বাধা সৃষ্টি করে। আমি তখন রেগে যাই এবং হাল ছেড়ে দিই। এতদিন ধরে আত্মোন্নয়নমূলক কাজকর্ম করার পরেও এ ব্যাপারটি আমার ভেতরে ঘটেছে। এটি আসলে আমার একটি শিক্ষাই বলা চলে। যাই হোক, এমনটি ঘটে তখন বুঝতে পারি আমি চেঞ্জ করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টোকা দিয়েছি। আমি যতবার জীবনে পরিবর্তন আনতে চেয়েছি, নিজের গভীরে ডুব দিয়েছি। নতুন চিন্তা দিয়ে পুরনো ভাবনার আস্তরণ উঠিয়ে ওখানে জায়গা করে নিতে হবে। কখনো কাজটি সহজ, কখনো বা পালক দিয়ে প্রস্তরখণ্ড তুলবার মতোই কঠিন। আমি যখন বলছি যে আমি একটি পরিবর্তন চাইছি, অথচ পুরনো বিশ্বাসগুলো আঁকড়ে ধরে রাখছি নাছোড়বান্ধার মতো, আমি বুঝতে পারছি এটিকে ছেড়ে দেওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারটি নিজে শিখতে পারলেই কেবল অন্যদেরকে শেখানো সম্ভব। বর্তমানে যেভাবে পুরনো বিশ্বাস ছেড়ে দিতে কাজ করছি, তাতে মনের ভেতর রাগ পুষে রাখছি না। আমার ভেতরে একজন পরিবর্তন এনে দেওয়ার লোকের সন্ধান পেয়ে গেছি বলে
নিজেকে আর খারাপ মানুষ ভাবছি না। ঘরদোর পরিষ্কার। আমি এখন যে মানসিক কাজটি করছি তা অনেকটা ঘরদোর পরিষ্কারের মতো। আমি আমার মেন্টাল রুমগুলোর প্রবেশ করে তার ভেতরকার চিন্তা ও বিশ্বাসগুলোকে পরীক্ষা করে দেখছি। কিছু চিন্তা ও বিশ্বাস আমার পছন্দের, সেগুলো আমি বেশ পালিশ করে চকচকে করে তুলছি যাতে আরও কাজে লাগে। কিছু চিন্তা বিশ্বাসকে মনে হচ্ছে রিপ্লেসমেন্ট করা দরকার, মেরামতের প্রয়োজন, এবং তা আমি করছি। কিছু চিন্তা ও বিশ্বাস গতকালের খবরের কাগজ এবং পুরনো ম্যাগাজিনের মতো, যা আর কাজে আসবে না। এগুলো আমি আবর্জনা ঝুড়িতে ফেলে দেব কিংবা চিরতরে দূর করে দেব মন থেকে। অনুশীলন। আমি পরিবর্তন করতে চাই। এই এফার্মেশনটি ব্যবহার করুন। আমি পরিবর্তন করতে চাই। বারবার কথাটি বলুন, আমি পরিবর্তন করতে চাই। আমি পরিবর্তন করার ইচ্ছা রাখি। কথাগুলো বলার সময় হাত দিয়ে গলা স্পর্শ করতে পারেন। শরীরে এনার্জি সেন্টার হলো গলা, এখান থেকে পরিবর্তন আসতে পারে। গলা স্পর্শ করে আপনি স্বীকৃতি দিচ্ছেন আপনি পরিবর্তনের প্রক্রিয়ার মাঝখানে রয়েছেন। পরিবর্তনের নানান পথ। পরিবর্তনের নানান পথ রয়েছে। কিছু আছে আধ্যাত্মিক পথ, কিছু মানসিক, কিছু আবার শারীরিক। হলিস্টিক হিলিংয়ের মধ্যে রয়েছে শরীর, মন এবং চালিকা শক্তি। আপনি এর যে কোনো একটি দিক নিয়ে শুরু করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না সবগুলো অঞ্চলে প্রবেশ করছেন। কিছু শুরু হবে মেন্টাল অ্যাপ্রোচ দিয়ে, আপনি ওয়ার্কশপ করবেন অথবা থেরাপি নেবেন। কিছু শুরু হবে আধ্যাত্মিক অঞ্চল দিয়ে, আপনি ধ্যান করবেন অথবা প্রার্থনা করবেন। আপনি যখন বাড়ি পরিষ্কার করতে যাবেন তখন কোন কামরাটি সাফসুতরো শুরু করবেন তা মুখ্য নয়। যে কামরাটি আপনার কাছে ভালো লাগবে সেটি দিয়েই শুরু করুন। তারপর বাকিগুলো সাফসুতরা নিজে থেকেই শুরু হয়ে যাবে। বহুদিন পরে মেন্টাল হাউস পরিষ্কার করে নেতিবাচক চিন্তা ও বিশ্বাস দূর করার ব্যাপারটি অনেকটা জাঙ্ক ফুডের অভ্যাস থেকে লোককে পুষ্টিকর খাদ্যাভ্যাসে আনার মতো। নেতিবাচক চিন্তা ও জাঙ্ক ফুড মন ও স্বাস্থ্যের জন্য অপকারী, কাজেই দুটোই দূর করা বাঞ্ছনীয়। কাজেই আমরা যদি পরিবর্তনের সিদ্ধান্ত নিই তাহলে আমাদের কাছে আছে এরকম কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে। আমি যে পদ্ধতিটি নিজে অনুসরণ করি এবং অন্যদেরকে করতে বলি তা হলো, প্রথমত আয়নার সামনে গিয়ে বলুন, আমি পরিবর্তন করতে চাই। দেখুন কথাটি বলার পর কেমন লাগলো। যদি মনে দ্বিধাদ্বন্দ্ব আসে, পরিবর্তন করতে না চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, কেন চাইছেন না তা? কোন পুরানো বিশ্বাস আপনি আঁকড়ে ধরে আছেন? নিজেকে এজন্য ভর্ৎসনা করবেন না। আমার ধারণা এ বিশ্বাস আপনাকে নানান সমস্যায় ফেলছে। এ বিশ্বাস কোত্থেকে এলো কখনো ভেবে দেখেছেন? বিশ্বাসটি কোত্থেকে এলো তা জানি বা না জানি, আমাদের উচিত হবে এটিকে মন থেকে মুছে ফেলা। আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, গভীর চোখে তাকান নিজের দিকে, হাত দিয়ে স্পর্শ করুন গলা এবং জোরে জোরে 10 বার বলুন, আমি সকল বাধা দূর করতে চাই। আয়নার সামনে প্র্যাকটিস খুব কাজে দেয়। আমরা ছেলেবেলায় যে সকল নেতিবাচক মেসেজ পেয়েছি অন্যদের কাছ থেকে, তা কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার মাধ্যমে, কিংবা সেই ব্যক্তিটি আঙুল নেড়ে কথা বলছিল। আজ যখন আমরা আয়নার দিকে তাকাবো, বেশিরভাগই নিজের সম্পর্কে নেতিবাচক কিছু কথা বলবো। আমরা হয়তো আমাদের আচার আচরণের সমালোচনা করব, নতুবা অন্য কিছুর জন্য নিজেদেরকে গালমন্দ করব। আপনি সরাসরি নিজের চোখের দিকে তাকিয়ে নিজের সম্পর্কে কিছু ইতিবাচক কথা বলবেন। আমার ধারণা এফার্মেশনের ফলাফল পাবার জন্য এটি সবচেয়ে তড়িৎ গতির পথ। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, শুধু আছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমায় সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি। এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের মধ্যে এই শক্তি আমি যেখানে খুশি ব্যবহার করতে পারবো।
আমার যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। পরিবর্তনে বাধা। আমি সদা পরিবর্তনশীল জীবনের ছন্দ এবং প্রবাহ। শরীরের সুস্থতা কিংবা মানসিক পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ সচেতনতা। আমাদের গভীরে যদি কোনো প্যাটার্ন গভীরভাবে প্রথিত থাকে, পরিবেশের আরোগ্য লাভের জন্য সবার আগে সচেতন হওয়া প্রয়োজন। আমার সচেতনতার শুরু এক বন্ধুর মাধ্যমে। তার এক মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি। আমার মনে হয়েছিল যাওয়া উচিত, তাই আমি গেলাম। এই ছোট্ট মিটিংটি ছিল আমার পথ উন্মোচনের প্রথম পদক্ষেপ। আমি আগে এর গুরুত্বই বুঝতে পারিনি। শুরুতে আমাদের প্রতিক্রিয়া ছিল যে এই ব্যাপারটি খুব হাস্যকর কিংবা এর কোনো মানেই নেই। সম্ভবত এটি খুব বেশি সহজ কিংবা আমাদের চিন্তা চেতনার সঙ্গে মিশ খায় না। আমরা এটা করতে চাই না। আমাদের পক্ষ থেকে শক্তিশালী বাধা চলে আসে। কাজটা করতে হবে ভেবে আমরা ক্রুদ্ধও হই। এ ধরনের প্রতিক্রিয়া কিন্তু খারাপ নয়, যদি আমরা বুঝতে পারি আরোগ্য লাভের প্রক্রিয়া হিসেবে এটি প্রথম পদক্ষেপ। আমি লোকদের বলি তারা যেমনটি অনুভব করুক না কেন তা যেন প্রকাশ করে দেয়, কারণ তাদের আরোগ্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যদিও পুরো আরোগ্য এখনও সম্পন্ন হয়নি। সত্য হলো এটাই যে আমরা যে মুহূর্তে পরিবর্তনের কথা ভাবছি ওই মুহূর্তেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাধা দেওয়ার আরেকটি রূপ হলো ধৈর্যহীনতা। ধৈর্যহীনতা কিছু শিখতে এবং পরিবর্তন আনতে বাধা দেয়। আমরা যখন দাবি করি যে কাজটি এখনই শেষ হতে হবে, তখন আমরা যে সমস্যা তৈরি করেছি সেটি সম্পর্কে জানার জন্য সময় দিতে চাই না। আপনি পাশের কামরায় যেতে চাইলে আপনাকে উঠে দাঁড়াতে হবে, তারপর কদম ফেলে এগোবেন সেদিকে। চেয়ারে বসে থেকে যদি আপনি ভাবেন আপনি পাশের ঘরে চলে যাবেন, তাহলে তো কাজ হবে না। এ ব্যাপারটি ঠিক তেমনি। আমরা চাই আমাদের সমস্যার সমাধান হোক, অথচ সমস্যার সমাধানে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করতে আগ্রহী নই। আমরা যে পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করেছি সেজন্য আমরাই দায়ী। এটি স্বীকার করার সময় এক্ষুনি। আমি বলছি না অপরাধবোধের কথা, আপনি খারাপ মানুষ কি না তাও আমি বলছি না। আমি শুধু বলছি আপনার নিজের ভেতরের শক্তিটাকে স্বীকার করে নিতে, যে শক্তি আমাদের প্রতিটি চিন্তাকে পরিণত করে অভিজ্ঞতায়। অতীতে অজান্তেই আমরা এমন কিছু শক্তির রূপান্তর ঘটিয়েছি যার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইনি। আমরা কি করেছি সে ব্যাপারে সচেতন ছিলাম না। এখন নিজেদের দায়িত্বশীলতা স্বীকার করে আমরা সচেতন হয়েছি এবং শক্তি নিজেদের উপকারের ইতিবাচক এবং সচেতনভাবে ব্যবহার করতে শিখেছি। আমাদের সকলকেই শিখতে হয়। অনেক কিছুই আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু ওসব শেখার বিষয়বস্তু তো নিজেরাই বাছাই করেছি। বিষয়বস্তু খুব সহজ, সেটি আর শিক্ষণীয় কিছু থাকে না, কারণ ওসব আমরা আগেই জেনে ফেলেছি। আপনি বাধা দূর করে নিজেকে বলুন শিখতে চান, তাহলে পরবর্তী পদক্ষেপটি আরও সহজ হয়ে উঠবে। পরিবর্তনের জন্য রেজিস্ট্যান্স যেমন আপনার পথে বাধা হয়ে উঠতে না পারে। আমরা দুটি মাত্রা ও লেভেলে কাজ করতে পারি। প্রথমটি হলো রেজিস্ট্যান্স বা বাধার দিকে তাকানো, আর দ্বিতীয়টি হলো বাধা সত্ত্বেও মানসিক পরিবর্তন। নিজেকে দেখুন, দেখুন কিভাবে ঠকাচ্ছেন, তারপর এগিয়ে যান। নন ভার্বাল ক্লু। আমাদের কাজকর্মেই রেজিস্ট্যান্সের প্রভাব দেখা যায়, যেমন বিষয় পরিবর্তন, ঘর ছেড়ে চলে যাওয়া, বাথরুমে যাওয়া, দেরি করে আসা, অসুস্থ হয়ে পড়া, সময়ের অপচয়, অন্যদিকে বা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা, ম্যাগাজিনের পাতা উল্টানো, মনোযোগ দিতে না চাওয়া, খাওয়া, মদ্যপান, ধূমপান, কোনো সম্পর্ক সৃষ্টি বা শেষ করে দেওয়া। অনুমান। আমরা আমাদের রেজিস্ট্যান্সকে যুক্তিগ্রাহ্য করে তুলতে প্রায়ই অনুমান ভিত্তিক কথা বলি। আমরা যেসব কথা বলি তা হলো আসলে কাজ হবে না,
আমার স্বামী বা স্ত্রী এটা বুঝবে না। আমরা পুরো খোলসটাই বদলে ফেলতে হবে। একমাত্র পাগলরাই থেরাপিস্টের কাছে যায়। ওরা আমাদের সমস্যায় কোনো সাহায্যই করতে পারবে না। ওরা আমার রাগ সামাল দিতে পারবে না। আমার বিষয়টি আলাদা। আমি ওদেরকে বিরক্ত করতে চাই না। ওই কাজ এমনি এমনি হয়ে যাবে। কেউই এ কাজ করতে পারবে না। বিশ্বাস। আমরা এমন কিছু বিশ্বাস নিয়ে বড় হই যা আমাদের রেজিস্ট্যান্সে পরিণত হয় এবং বদলাতে বাধা দেয়। আমাদের সীমাবদ্ধ কিছু আইডিয়ার মধ্যে রয়েছে, এটি করা যাবে না, এটা ঠিক না, এই কাজটি আমার করা ঠিক হবে না। ধর্মপ্রাণ লোকেরা রাগ করতে পারে না। আমার পরিবার কখনো এমন কাজ করেনি। প্রেম ভালোবাসা আমার জন্য নয়, অনেক বেশি কাজ, এটা অনেক বেশি দামি। কাজটি শেষ হতে অনেক সময় লাগবে। আমি এসব বিশ্বাস করি না। আমি ওরকম লোক নই। সেলফ কনসেপ্ট। নিজেদের সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকে যা আসলে পরিবর্তনের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং বাধা সৃষ্টি করে। আমরা যা বলি, খুব বেশি বয়স, খুব কম বয়স, খুব বেশি মোটা, খুব বেশি রোগা, খুব বেশি খাটো, খুব বেশি লম্বা, খুব বেশি অলস, খুব বেশি শক্তিশালী, খুব বেশি ভোঁতা মাথা, খুব বেশি চালাক ও দুরন্ত, খুব বেশি অকর্মণ্য, খুব বেশি অস্থির চিত্ত, খুব বেশি সিরিয়াস। দেরি করার কৌশল। দেরি করার কৌশল অবলম্বন দিয়ে আমাদের রেজিস্ট্যান্সের প্রকাশ পায়। আমরা যেসব অজুহাত তুলে ধরি, পরে কাজটা করবক্ষণ, এ মুহূর্তে পারবো না, এখন কাজটা করার সময় নেই, এতে অনেক সময় নষ্ট হবে, হ্যাঁ বুদ্ধি ভালোই, তবে পরে এ নিয়ে ভেবে দেখব, আমার হাতে আরও অনেক কাজ পড়ে আছে, এ কাজটা এখন শেষ করি, এখন এ কাজ করার সময় নয়। অস্বীকৃতি। যে কোনো পরিবর্তনে ডেনিয়াল বা অস্বীকৃতি বাধা সৃষ্টি করে। যেমন, আমার কোনো সমস্যা নেই, আমি এই সমস্যা নিয়ে কিছু করতে পারবো না, গতবার আমি ঠিকঠাক কাজ করেছি, পরিবর্তন করলে কি লাভটা হবে শুনি, গ্রাহ্য না করলেই সমস্যাটা হয়তো চলে যাবে। ভয়। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবচেয়ে বড় ক্যাটাগরি বলা হয় ভয়কে, অচেনা অজানা ভয়কে। আমি এখনো প্রস্তুত নই, আমি পরে যেতে পারি, ওরা আমাকে প্রত্যাখ্যান করতে পারে, পড়শিরা কি ভাববে, আমার স্বামী অথবা স্ত্রীকে জানাতে ভয় পাচ্ছি, আমি আহত হতে পারি, এতে আমার অনেকগুলো টাকা লাগতে পারে, হয় আমি মরব নতুবা ডিভোর্স নেব। আমি চাই না কেউ জানুক আমি সমস্যায় আছি, আমার অনুভূতিগুলো প্রকাশে ভয় পাচ্ছি। আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না, আমার শক্তি নেই, কে জানে এর শেষ কোথায়। আমি স্বাধীনতা হারাতে পারি, কাজটা করা বড়ই কঠিন, আমার কাছে এখনো পর্যন্ত টাকা নেই, আমি পারফেক্ট হতে পারবো না, আমি কাউকে বিশ্বাস করি না, এটি আমার ইমেজ ক্ষতি করতে পারে, আমি আসলে কোনো কাজের না। এরকম তালিকা দিলে আরও অনেক কিছুই দেওয়া যাবে। এসবের মধ্যে আপনার তরফ থেকে বাধাপ্রাপ্ত হওয়া কিছু খুঁজে পেলেন কি? রেজিস্ট্যান্সের একটা উদাহরণ দিচ্ছি। একবার এক মহিলা আমার কাছে এলেন শরীরে প্রচুর ব্যথা নিয়ে। অটো অ্যাক্সিডেন্টে তার পিঠ ভেঙেছে, হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, হাঁটুর 3 জায়গায় ভেঙেছে। আমি তার সমস্যাগুলোর কথা শুনতে চাইছিলাম, কিন্তু তারপর শুরু হলো সমস্যা। তার চোখের কন্ট্যাক্ট লেন্স তাকে খুব বিরক্ত করছিল। তিনি আরেকটি চেয়ারে বসতে চাইছিলেন। তাকে বাথরুমে যেতে হয়েছে। আমি সেশনের বাকি সময়টুকু তার মনোযোগই পাইনি। এসবই হলো রেজিস্ট্যান্স। তিনি আসলে আরোগ্য লাভের জন্য প্রস্তুত ছিলেন না। আমি জানলাম তার বোনেরও 2 বার ঘাড়ে আঘাত লেগেছে, মায়েরও তাই। আরেক অভিজ্ঞতা এসেছিল আমার কাছে। বড়াই করতেন, লোক ঠকাতে তিনি উস্তাদ। আর সবসময় লোকের সঙ্গে প্রতারণার চিন্তা নিয়ে ভালো কিছু করতে পারছিলেন না। তার জীবনটা ছিল পুরনো জামা কাপড়ের মতোই ভীষণ অগোছালো। তার জীবনে ভালো কিছু আসেনি। ভালো কিছু পেতে হলে আগে তার চিটিংবাজি করা দরকার ছিল। ভালো কিছু করতে হলে আগে তার চিটিংবাজি বন্ধ করা দরকার ছিল। তিনি পুরনো পথগুলো থেকে সরে দাঁড়াতে পারেননি, আর এটাই ছিল তার রেজিস্ট্যান্স। আয়নার কাজ।
আমাদের নিজেদের আবেগ অনুভূতির প্রতিফলন ঘটায় আয়না। আমরা আনন্দদায়ক পূর্ণ জীবন চাইলে আয়না পরিষ্কার দেখিয়ে কোন জায়গায় পরিবর্তন আনতে হবে। আমি লোককে বলি, যখনই তারা কোনো আয়না পাবে সেদিকে তাকিয়ে নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলবে। অ্যাফার্মেশনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আয়নার দিকে তাকিয়ে নিজের সম্পর্কে জোরে জোরে ইতিবাচক কথা বলা। আপনি বেশ দ্রুত আপনার রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন হয়ে উঠবেন। এই বইটি পড়ার সময় একখানা আয়না রাখলে ভালো হবে। আয়নাটি অ্যাফার্মেশনের জন্য ব্যবহার করুন। দেখুন কোথায় আপনি নিজেকে বাধা দিচ্ছেন আর কোথায় আপনি মুক্ত প্রবাহমান। এখন আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলুন, আমি বদলাতে চাই। দেখুন কেমন বোধ করছেন। আপনি ইতস্তত করছেন নাকি বাধাপ্রাপ্ত হচ্ছেন, অথবা বদলাতে চাইছেন না। যদি তাই হয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন বদলাতে চান না? নিজেকে ভর্ৎসনা করবেন না, শুধু লক্ষ্য করুন কি ঘটছে এবং সারফেসে কি ধরনের বিশ্বাস ভেসে উঠছে। ওই বিশ্বাসই আপনাকে নানা রকম ঝামেলায় ফেলছে। এটি কোত্থেকে আসছে বুঝতে পারছেন? আমরা যখন অ্যাফার্মেশন নিয়ে কাজ করি এবং মনে হয় ঠিক কাজটি করছি না কিংবা কিছু ঘটছে না, তখন খুব সহজেই বলে ফেলি, ধুত্তর, অ্যাফার্মেশনে কোনো কাজ হয় না। এটির জন্য অ্যাফার্মেশন দায়ী নয়। অ্যাফার্মেশন শুরুর আগে আমাদের আরেকটি পদক্ষেপ নিতে হবে, পুনরাবৃত্তির ছক। আমাদের প্রয়োজনগুলো দেখিয়ে দেয় আমাদের প্রতিটি অভ্যাস এবং অভিজ্ঞতা, যার মধ্যে দিয়ে আমরা বারবার যাচ্ছি, যে প্যাটার্ন বা ছক আমরা পুনরাবৃত্তি করছি। এজন্য আমাদের ভেতরে কিছু প্রয়োজন দায়ী। এসব প্রয়োজন কিছু বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। আমাদের প্রয়োজন না থাকলে কোনো কাজই করতাম না। আমরা কতবার কথা বলেছি, অমন কাজ আর কোনো দিন করব না, কিন্তু সেই কাজটি আবার করি। যেমন ধূমপান করি, মানুষকে গালমন্দ দিই, তারপর নিজেদেরকে ভর্ৎসনা করে বলি, ধুরো, তোমার কোনো ইচ্ছাশক্তি নেই শৃঙ্খলা, তুমি আসলে একটা দুর্বল মানুষ। আমরা যে অপরাধ বোধ বহন করে চলেছি তাতে এরকম গালমন্দ যোগ হলো মাত্র। আমরা অনেকেই কাজ করতে গড়িমসি করি, ফলে আমরা যেখানে যেতে চাই যেতে পারি না। বেশিরভাগ মানুষই দীর্ঘসূত্রিতার পেছনে তার সময় এবং শক্তি ব্যয় করে এবং কেন গড়িমসি করলো তা নিয়ে নিজেদের গালমন্দ করে। নিজেদের তারা বলে অলস এবং তারা মন্দ লোক। সে ছোটবেলা থেকে দেখে এসেছে সে যা চেয়েছে তা পায়নি, বরং অন্যরা পেয়ে গেছে। এজন্য তার আফসোসের সীমা নেই। এমনকি এখনও কেউ ভালো কিছু পেলে সে তাদের আনন্দের ভাগিদার নয়, বরং আফসোস করে বলে, আহা, ওটা যদি আমি পেতাম, কিংবা আমি কেন ওটা কখনো পেলাম না। তারা ওই আফসোসের তার বেড়ে ওঠা এবং নিজেকে পরিবর্তনের জন্য সবচেয়ে বড় বাধা ছিল। আত্মমূল্যায়ন অনেক দরজা খুলে দেয়। ৭৯ বছর বয়সী এক ক্লায়েন্ট একদিন যখন এলেন, তিনি গান শেখাতেন। তার অনেক ছাত্রছাত্রী ছিল, টিভি বিজ্ঞাপনে কাজ করছিল। তারও ইচ্ছা ছিল টিভিতে জিঙ্গেল করবে, কিন্তু তিনি ভয় পাচ্ছিলেন। আমি তাকে পুরো সমর্থন জানালাম এবং বললাম, আপনার মতো আর কেউ নেই, স্রেফ নিজের মতো হয়ে উঠুন। টিভির বিজ্ঞাপনে গাইবেন মজা করার জন্য। অনেক লোক আছে যারা আপনার মতো মানুষ খুঁজছে। আপনি যে আছেন তা তাদের জানিয়ে দিন। ভদ্রমহিলা অনেক এজেন্ট এবং কাস্টিং ডিরেক্টরের সাথে যোগাযোগ করলেন। বললেন, আমি একজন অত্যন্ত সিনিয়র সিটিজেন, আমি কমার্শিয়াল কাজ করতে চাই। অল্প সময়ের মধ্যে ওই বৃদ্ধা বিজ্ঞাপন চিত্রে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে গেলেন। তারপর থেকে তার আর কাজের অভাব হলো না। আমি তাকে প্রায় টিভি এবং ম্যাগাজিনে দেখি। নতুন কেরিয়ার যে কোনো বয়সে শুরু করা যায়, বিশেষ করে যখন আপনি আনন্দ পাওয়ার জন্য কাজটি করছেন। আত্মসমালোচনা বাদ দিন। আত্মসমালোচনা দীর্ঘসূত্রিতা এবং অলস্যতাকে গাঢ় করে তোলে। মানসিক শক্তি প্রবেশের জন্য পুরনোকে বাদ দিয়ে নতুন চিন্তার প্যাটার্ন তৈরি করতে হয়। বলতে হবে, আমি আত্ম অবমূল্যায়নকে মন থেকে ঝেড়ে ফেলতে চাই। আমি জীবনের জন্য যথেষ্ট মূল্যবান এবং আমি এখন এটিকে সানন্দ গ্রহণ করেছি। আমি যখন কয়েকদিন ধরে এই অ্যাফার্মেশনের কথা বারবার বলে যাব, আমার গড়িমসি করার যে প্রবণতা রয়েছে তা ক্রমে ম্লান হতে শুরু করবে। আমি যখন মনের ভেতরে আত্মমূল্যায়নের একটি প্যাটার্ন তৈরি করেছি, তখন আর আমার ভালোর করার জন্য দেরি করার প্রয়োজন হবে না।
কিছু নেগেটিভ প্যাটার্নের ক্ষেত্রে এসব কিভাবে প্রয়োগ করা যায় ভেবে দেখেছেন? আমাদের আভ্যন্তরীণ কিছু বিশ্বাস এবং আমাদের সময় এবং শক্তি নষ্ট করছে তা বাদ দিন। বিশ্বাসগুলো পরিবর্তন করুন। আপনি কিভাবে উপস্থাপন করছেন বা আমরা কি বিষয় নিয়ে কথা বলছি তাতে কিছু আসে যায় না। আমরা শুধু চিন্তা নিয়ে কাজ করছি এবং চিন্তার পরিবর্তন আনা সম্ভব। আমরা যখন কোনো পারিপার্শ্বিকতার পরিবর্তন আনতে চাই সে নিয়ে কথা বলা দরকার। আমার ভেতরে প্যাটার্ন যেটি এই পারিপার্শ্বিকতা তৈরি করেছে সেটি আমি ঝেড়ে ফেলার ইচ্ছা প্রকাশ করি। যখন কোনো সমস্যায় পড়বেন বা অসুখে ভুগবেন তখন নিজেকে একটি কথা বারবার শোনাবেন। আপনি যে মুহূর্তে কথাটি বলছেন সেই মুহূর্তেই কিন্তু ভিকটিম শ্রেণী থেকে বেরিয়ে আসছেন। আপনি আর অসহায় নন, আপনি আর শক্তির স্বীকৃতি প্রদান করছেন। আপনি বলছেন, আমি বুঝতে পারছি আমি এটি সৃষ্টি করেছি, আমি এখন আমার শক্তি ফিরিয়ে নিচ্ছি, আমি পুরনো আইডিয়া মন থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আত্মসমালোচনা। আমার এক মহিলা ক্লায়েন্ট আছে যে এক বাসায় 1 পাউন্ড মাখন খেয়ে ফেলে এবং হাতের কাছে যা পায় তাই গবগবিয়ে গিলতে থাকে। পরদিন আবার নিজের উপর রেগে যায় ওজন বেড়ে যাচ্ছে বলে। ছোটবেলায় সে ডিনার টেবিলে বসে বাড়ির লোকদের সমস্ত উচ্ছিষ্ট খাবার খুঁটে খুঁটে খেত। পরিবারের লোকেরা তার এ কাণ্ড দেখে মজা পেত আর তাদের আশকারা পেয়েই মেয়েটি এসব খেয়ে খেয়ে মোটা হতে শুরু করে। আমাদের যখন প্রোগ্রামিং রয়েছে তা ইতিবাচক হোক বা নেতিবাচক সব মনের মধ্যে ঢুকে যায় 3 বছর বয়সেই। আমাদের অভিজ্ঞতা তখন থেকে গড়ে ওঠে আমরা যা গ্রহণ করি বা বিশ্বাস করি তার উপরে। আমরা খুব ছোটোবেলায় যেরকম আচরণ পেয়েছি বর্তমানে আমরা নিজেদের সঙ্গে সেরকম আচরণই করি। আপনি আসলে বর্তমানে আপনার ভেতরে থাকা 3 বছরের একটি বাচ্চাকে গালমন্দ করছেন। আপনি যদি ভয় পাওয়ার জন্য নিজেকে ভর্ৎসনা করেন তাহলে নিজেকে ভাবুন 3 বছরের একটি বাচ্চা হিসেবে। আপনার সামনে 3 বছরের কোনো বাচ্চা যদি ভয় পায় আপনি কি করবেন? আপনি কি তার উপর রেগে উঠবেন নাকি হাত বাড়িয়ে কোলে টেনে অভয় দেবার জন্য নেবেন? আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বড়রা আপনার সঙ্গে এরকম আচরণ করেনি, ভয় পেলেও আদর করে কাছে ডেকে নেয়নি। তাই তো আপনি নিজে বড় হওয়ার পরে আপনার ভেতরের বাচ্চাটাকে অভয় দিতে পারেন না। এটি খুবই দুঃখজনক ব্যাপার। অতীতে যা হয়েছে এবং বর্তমান কাল এবং নিজেকে নিজের মতো করে বাঁচতে দেওয়ার সময় একটি ভীত শিশু আশ্বাস চায়, ভর্ৎসনা নয়। নিজেকে ভর্ৎসনা করা মানে আপনি আরও বেশি ভীত হয়ে উঠছেন। একটি শিশু যখন ভেতরে অনিরাপত্তায় ভোগে তখন নানান সমস্যার সৃষ্টি হয়। আপনি ছোট থাকার সময় নিজেকে কতটা অসহায় মনে হতো একবার স্মরণ করে দেখুন। আপনার ভেতরে শিশুটার একই রকম অনুভূতি হয়। নিজের প্রতি সদয় হন, নিজেকে ভালোবাসতে শিখুন। আর আপনার ভেতরকার শিশুটির সেটিই দরকার। অনাদি জীবনে আমার মনে হয় নিজেকে নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই, শেষ নেই, শুধুই রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির নয় এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের মধ্যে শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরানো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। 7ম অধ্যায়, পরিবর্তন কিভাবে আনবেন। আমি আনন্দে এবং সহজে পার হই স্রোত। আমি কিভাবে শব্দকে ভালোবাসি। পৃথিবীর সকল তত্ত্বই মূল্যহীন যদি না জানা যায় কিভাবে এর ব্যবহারের মাধ্যমে কোনো না কোনো পরিবর্তন আনা সম্ভব। আমি সর্বদাই একজন প্রয়োগবাদী, প্র্যাকটিক্যাল মানুষ যার খুব জানার ইচ্ছা কিভাবে কি ঘটে। মাঝে মাঝে আমার কোনো প্যাটার্ন ত্যাগ করতে চাইলে কিছু সময়ের জন্য গোটা পরিস্থিতি মনে হয় খুব বাজে দিকে ধাবিত হচ্ছে।
তবে এটি যে খুব খারাপ তা নয়। ঘটনা যে ঘটতে শুরু করেছে এ তারই ইঙ্গিত। আমাদের এফরমেশন কাজ করছে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা সমৃদ্ধির জন্য কাজ করছি কিন্তু আমাদের ওয়ালেট হারিয়ে গেছে। আমরা সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছি কিন্তু আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে। আমরা স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করছি কিন্তু ঠান্ডা লেগে গেল। আমরা আমাদের সৃজনশীল প্রতিভার ও সামর্থ্যের প্রকাশ ঘটাতে যাচ্ছি, এমন সময় চাকুরিচ্যুত হতে হলো। মাঝে মধ্যে সমস্যা ভিন্ন দিকে মোড় নেয় এবং তখন আমাদের বুঝবার ব্যাপারটি বৃদ্ধি পায়। যেমন ধরুন, আপনি ধূমপানের অভ্যাস ত্যাগের চেষ্টা করছেন এবং বলছেন, আমি সিগারেটের অপ্রয়োজনীয়তাকে ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। এই কাজটি যখন করতে যাচ্ছেন তখন হয়তো আপনার রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে। হতাশ হবেন না, এটি হলো প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত। আপনি হয়তো নিজেকে এসব প্রশ্ন করতে পারেন, আমি কি অস্বাস্থ্যকর সম্পর্ক বাদ দেব? আমার সিগারেটের ধোঁয়া কি এমনটাই একটা পর্দার সৃষ্টি করেছে যাতে এই অস্বস্তির সম্পর্কটি আমার চোখে পড়ছে না? আমি কেন এই সম্পর্ক তৈরি করেছি? আপনি লক্ষ্য করলে দেখবেন সিগারেট একটি লক্ষণ মাত্র, কারণ নয়। এখন আপনার ভেতরে উন্নতি ঘটেছে যা আপনাকে মুক্ত করে দেবে। আপনি বলতে শুরু করেছেন, আমি অস্বস্তিকর সম্পর্কের প্রয়োজনীয়তাকে ছাড়তে চাইছি। তারপর আপনি দেখতে পাবেন কী কারণে আপনার ভেতরে এই অস্বস্তির জন্ম, যে জন্য অন্যরা সবসময় আপনাকে সমালোচনা করে আসছে। অনুশীলন। ওয়ার্কশপ হলে আপনাকে অনুশীলন করার জন্য একজন পার্টনার বেছে নিতে বলতাম, তবে এটি আপনি একা একাই করতে পারবেন আয়না ব্যবহার করে। বড়সড় আয়না হলে ভালো হয়। এক মুহূর্তের জন্য চিন্তা করুন জীবনের কোন ব্যাপারটি আপনি পরিবর্তন করতে চান। আয়নার সামনে যান এবং নিজের চোখের দিকে তাকিয়ে জোরে জোরে বলুন, আমি বুঝতে পারছি আমি এই পরিবেশের সৃষ্টি করেছি এবং এই অবস্থার জন্য দায়ী আমি। আমার সচেতনতার প্যাটার্নটি আমি ত্যাগ করতে চাই। এ কথাগুলো আবেগ মিশিয়ে বেশ কয়েকবার বলুন। আপনার সঙ্গে কোনো পার্টনার থাকলে তার কাছে জানতে চাইতাম আপনার কথাগুলো সত্যি তার মন ছুঁয়ে গেছে কিনা। আমি চাইতাম আপনার পার্টনারকে আপনি কনসিভ করবেন। আমি চাইতাম আপনার পার্টনারকে আপনি কনভিন্স করবেন। নিজেকে জিজ্ঞাসা করুন উপরের কথাগুলো মন থেকে বলছেন কিনা। নিজেকে কনভিন্স করার চেষ্টা করুন। এবার আপনাকে অতীতের বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। এ পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে যায় কারণ তারা জানে না কিভাবে এটা ত্যাগ করতে হবে। জবাব না মেলা পর্যন্ত তারা নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পায়। এটি রেজিস্ট্যান্সের চেয়েও বেশি। এর থেকে স্রেফ বেরিয়ে আসুন। কিভাবে কাজটা করব তা জানার চেষ্টা করা, কিভাবে কাজটা করব তা জানার চেয়ে কাজটা করার ইচ্ছা থাকাটাই বেশি জরুরি। ইউনিভার্সাল ইন্টেলিজেন্স অথবা আপনার অবচেতন মন কিভাবে ব্যাপারগুলো নিয়ে চিন্তা করবে, আপনি যা ভাবছেন বা যেসব কথা বলছেন প্রতিটি সাড়া মিলবে। আর বর্তমানে যা ভাবছেন বা বলছেন সেসব আপনার ভবিষ্যৎ সৃষ্টি করছে। আপনার মন একটি যন্ত্র। আপনি মনের চেয়ে এক কাঠি বাড়া। আপনি হয়তো ভাবতে পারেন দৃশ্যপটের পরিচালক মন, কিন্তু মনকে আসলে ওভাবে আপনি ট্রেনিং দিয়েছেন। আপনি আপনার এ যন্ত্রটিকে ট্রেনিং না দিলেও পারেন। মন নামের যন্ত্রটি আপনার ইচ্ছায় পরিচালিত হয়। আপনি এই মুহূর্তে মনকে যেভাবে ব্যবহার করছেন তা স্রেফ একটি অভ্যাস, আর যে কোনো অভ্যাসই বদলানো যায়। আপনি মাথা ঠান্ডা করে এক মুহূর্তে ভাবুন তো, আপনার মন কি একটি যন্ত্র? আপনি একে আপনার ইচ্ছামতো পরিচালিত করতে পারেন। আপনি কিছু বাছাই করার জন্য যে চিন্তাটা করছেন সেটাই আপনার জন্য অভিজ্ঞতা তৈরি করছে। আপনি যদি ভাবেন কোনো অভ্যাস বা চিন্তার পরিবর্তন করা সম্ভব নয় কিংবা কঠিন, তাহলে আপনার চিন্তার এই বিষয়টি আপনার জন্য সত্য হয়ে দাঁড়াবে। আপনি যদি ভাবেন পরিবর্তন করা আমার জন্য সহজ কাজ হয়ে গেছে, তাহলে আপনি চিন্তাটি সেভাবেই পরিণত হবে। মন নিয়ন্ত্রণ। আপনার চিন্তা এবং কথায়
আপনার ভেতরে অবিশ্বাস্য শক্তি, বুদ্ধিমত্তা সাড়া দিচ্ছে। আপনি চিন্তার সচেতনতা দিয়ে মন নিয়ন্ত্রণ করতে পারলে এ শক্তির সাহায্যে নিজেকে জোটবদ্ধ করতে পারবেন। ভাববেন না আপনার মন নিয়ন্ত্রিত হচ্ছে, আপনিই মনকে নিয়ন্ত্রণ করছেন, আপনি মনকে ব্যবহার করছেন। ওসব সেকেলে ভাবনা বন্ধ করার ক্ষমতা আপনার আছে। সেকেলে চিন্তা ভাবনাগুলো যখন মনের মধ্যে ফিরে এসে বলে পরিবর্তন করা খুব কঠিন, তখন মনের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। মনকে বলুন, আমি এখন থেকে কথা বিশ্বাস করছি যে পরিবর্তন আনা আমার জন্য সহজতর হয়ে উঠেছে। মনের সঙ্গে আলাপ পরিচারিতা করে আপনি বহুবার চালিয়ে যেতে পারেন, এই স্বীকৃতি দিতে যে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন এবং আপনার হুকুম মতো সব কিছু চলছে। আপনি শুধু বর্তমানের চিন্তা নিয়ে ভাববেন, পুরনো চিন্তা সব বাদ। ধরুন আপনার ছোট বাচ্চা ঘুমাতে যায় দেরিতে এবং আপনি ঠিক করলেন রাত 9টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেবেন। প্রথম রাতে কি ঘটতে পারে? নতুন এই নিয়মের বিরুদ্ধে আপনার বাচ্চা বিদ্রোহ ঘোষণা করবে এবং কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অস্থির হবে, যাতে তাকে রাত 9টায় বিছানায় যেতে না হয়। এখন এবেলা যদি আপনি ওকে ছেড়ে দেন, তাহলে ওরই কিন্তু জিত হয়ে গেল। আপনাকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং বাচ্চাকে কঠিন গলায় বলে দেন নতুন রুটিন তাকে মেনে চলতেই হবে, সে ভয়েই হয়তো আর তেমন চেঁচামেচি করবে না। 2-3 রাতের মধ্যে নতুন রুটিন পোক্ত হয়ে যাবে। মনের ব্যাপারটাও তেমন। শুরুতে অবশ্যই বিদ্রোহ করবে, নতুন করে ট্রেনিংয়ে রাজি হবে না, কিন্তু আপনি মনকে নিয়ন্ত্রণ করছেন এবং যদি দৃঢ়ভাবে ফোকাস করেন, অতি অল্প সময়ের মধ্যে নতুন চিন্তার বিষয়টি স্থায়িত্ব পেয়ে যাবে। আপনার তখন জেনে ভালো লাগবে আপনি নিজের চিন্তায় অসহায়ের শিকার নন, বরং আপনার মনের আপনিই প্রভু। অনুশীলন, সব চলে যাক। আপনি বইটি পড়তে পড়তে গভীর দম নিন এবং শরীর থেকে সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দিন। রিল্যাক্স করুন মাথার খুলি, কপাল এবং মুখমণ্ডল। রিল্যাক্স করুন আপনার জিভ, গলা এবং কাঁধ। রিল্যাক্স করুন হাতে আপনি ভুঁই ধরে আছেন। পিঠ এবং পেটের পেশিতে ঢিলা দিন। শান্ত ভঙ্গিতে নিঃশ্বাস নিতে থাকুন। এখন বলতে থাকুন, আমি চাই সব উদ্বেগ উৎকণ্ঠা চলে যাক। আমি এগুলিকে আমার শরীর এবং মন থেকে ত্যাগ করছি। সকল টেনশন থেকে আমি মুক্তি নিচ্ছি। আমি ত্যাগ করছি সকল ভয়, ত্যাগ করছি সকল অপরাধবোধ, ত্যাগ করছি সমস্ত দুঃখ, ত্যাগ করছি পুরনো সব সীমাবদ্ধতা, ত্যাগ করছি। আমি শান্তি অনুভব করছি। আমি নিজেকে নিয়ে শান্তিতে আছি। আমি জীবনের প্রক্রিয়া নিয়ে শান্তি বোধ করছি। আমি নিরাপদ এবং সুরক্ষিত। এই অনুশীলনটি 2-3 বার করবেন। যখনই কিছু নিয়ে চিন্তা করতে বাধাগ্রস্ত হবে, মন এ অনুশীলনের আশ্রয় নেবেন। এটি নিজের অংশে পরিণত করতে প্র্যাকটিসের প্রয়োজন। অনুশীলন করার সময় আপনার জন্য সহজ হয়ে উঠবে অ্যাফার্মেশন। আপনি অ্যাফার্মেশনের প্রতি উন্মুক্ত হয়ে যাবেন। এ নিয়ে ধস্তাধস্তির কোনো প্রয়োজন নেই। স্রেফ রিল্যাক্স করুন, উপযোগী চিন্তা বুঁদ হয়ে যান। হ্যাঁ, কাজটা সহজ। অতীতকে আপনি ধরে রাখেন। বহু মানুষ আমাকে বলেছে তারা বর্তমানকে উপভোগ করতে পারে না অতীতের কোনো ঘটনা ভেবে, কারণ অতীতে তারা এমন কোনো ভুল করেছে যে জন্য এখনও পস্তাচ্ছে। তাই তারা বর্তমানে পরিপূর্ণভাবে জীবন উপভোগ করতে পারছে না। তাদের কাছে বর্তমানে এমন কিছু নেই যে জিনিসটি অতীতে ছিল, ফলে বর্তমানে তাদের কাছে উপভোগ্য হয়ে উঠছে না। যেহেতু অতীতে তারা প্রেমে ছেঁকা খেয়েছে, তাই বর্তমানে কাউকে ভালোবাসতে পারছে না। যেহেতু অতীতে তাদের জীবনে অপ্রীতিকর এমন কিছু ঘটেছে যে তারা নিশ্চিত আবার আজ ঘটবে। এক সময় তারা এমন কোনো কাজ করেছে যে তারা নিশ্চিত তার জন্য অনুতপ্ত হয়েছে, তাই তারা ধরেই নিয়েছে তারা লোক ভালো না। যেহেতু অতীতে কেউ তাদের কোনো ক্ষতি করেছে, তাই তারা ভাবছে সব কিছুই অন্য মানুষের দোষ। সেই অন্য মানুষগুলোর কারণেই তাদের জীবনে যেমন হওয়ার কথা ছিল তেমনটি হতে পারেনি। অতীতের কোনো অত্যন্ত বাজে অভিজ্ঞতা তাদের ক্রুদ্ধ করে তুলেছে। তারা ওই বাজে অভিজ্ঞতার কথা কোনোদিন ভুলবে না,
ক্ষমাও করবে না। আমরা যা ভাবি, যেহেতু হাই স্কুলে দাওয়াত পাইনি, তাই আজকের দিনটি আমার খুব খারাপ যাবে। যেহেতু প্রথম অডিশনে খুব খারাপ করেছি, তাই অডিশন দিতে আমি খুব ভয় পাই। যেহেতু বিয়ে করতে পারিনি, তাই জীবনটা আমার অসম্পূর্ণই থেকে গেল। যেহেতু একবার একজন মানুষের মন্তব্যে খুব আঘাত পেয়েছিলাম, তাই কাউকে আর বিশ্বাস করব না। যেহেতু একটিবার একটি জিনিস চুরি করেছিলাম, তাই সারা জীবনের শাস্তি ভোগ করব। যেহেতু গরিব ঘরের সন্তান, তাই আমি কোনোদিন বড়লোক হতে পারবো না। আমরা প্রায়ই কথা বুঝতে চাই না যে অতীতকে আঁকড়ে ধরে থাকা মানেই কষ্ট পাওয়া। আমাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে না। আমরা কতটা কষ্ট পাচ্ছি তা নিয়েও তাদের কিছু আসে যায় না। হয়তো ব্যাপারটা তারা জানেই না, বরং স্মৃতিচারণা করে খামোখা নিজেদেরকে কষ্ট দেই। অতীত তো চলেই গেছে, অতীত আর পরিবর্তন করা যাবে না। আমরা বরং অতীতকে মুছে ফেলি মন থেকে, এর সঙ্গে জড়িত আবেগের বিষয়গুলো ত্যাগ করি। স্মৃতিতে শুধু স্মৃতি হিসেবেই দেখব। ক্লাস 3-তে পড়ার সময় আপনার স্কুল ড্রেস কী ছিল তাতে আসলে আবেগের আসক্তিটা থাকে না। এটা স্রেফ একটা স্মৃতি। আমাদের জীবনে অতীতের সমস্ত ঘটনার বিষয়েও একই কথা প্রযোজ্য। আমরা যদি শুধু অতীত নিয়ে খুব বেশি মাথা না ঘামাই, তাহলে আমাদের সমস্ত মানসিক শক্তি এ মুহূর্তে ব্যবহার করে দারুণ একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। আপনি অতীতের কি কি জিনিস ভুলে যেতে চান তার একটা তালিকা তৈরি করুন। এই কাজটি করতে আপনার ইচ্ছা বা আগ্রহ কতটা, আপনার প্রক্রিয়া লক্ষ্য করুন। এসব জিনিস ত্যাগ করতে হলে আপনাকে কি কি করতে হবে, আপনি কাজটি করতে কতটা ইচ্ছুক, আপনার রেজিস্ট্যান্স লেভেল কতটা, সেটা দেখতে হবে। অতীত যন্ত্রণাময়। আপনি যতদিন পর্যন্ত না বর্তমান ক্ষণের শক্তিতে প্রবেশ করতে পারছেন, আপনি যতগুলো আবেগজনিত যাতনার অভিজ্ঞতা ভোগ করবেন, তা যাতনার অবশিষ্টাংশ আপনার জন্য থেকে যাবে। এটি অতীতের যাতনার সঙ্গে দ্রবীভূত হবে, যা আগে থেকেই ওখানে ছিল, এবং গেড়ে বসবে আপনার শরীরে ও মনে। এর মধ্যে শৈশবের যাতনাও অন্তর্ভুক্ত। পুঞ্জীভূত ব্যথা বেদনা একটি নেতিবাচক এনার্জি ফিল্ড, যা আপনার শরীর এবং মনকে গ্রাস করে রাখে। আপনি যদি একে একটি অদৃশ্য সত্তা হিসেবে দেখেন, আপনি সত্যের অনেক কাছাকাছি চলে যাবেন। এটি হলো হাই ইমোশনাল পেইন বডি। এর রয়েছে দুটো ধরন, সুপ্ত এবং সক্রিয়। প্রচণ্ড অসুখী একজন মানুষের মধ্যে পেইন বডি শতকরা 90% সুপ্ত বা নিদ্রিত অবস্থায় থাকতে পারে, যদিও এটি সময়ের সঙ্গে শতকরা 100% সক্রিয় হয়ে উঠতে পারে। কিছু মানুষ প্রায় সারাটা জীবনই এই পেইন বডি বয়ে বেড়ায়, আবার অন্যরা বিশেষ কিছু অবস্থায় এর অভিজ্ঞতা অর্জন করে, যেমন ঘনিষ্ঠ কোনো সম্পর্কের ক্ষেত্রে, অথবা অতীতের কোনো ক্ষতি কিংবা শারীরিক অথবা মানসিক কোনো আঘাত। কিছু পেইন বডি হয়ে থাকে আপত্তিকর, তবে তুলনামূলকভাবে কম ক্ষতিকর। যেমন কোনো বাচ্চা হয়তো ঘ্যান ঘ্যান করেই চলছে, থামছে না। তবে অপর পেইন বডিগুলো মন্দ ধরনের ধ্বংসাত্মক দানব। কিছু হয় ফিজিক্যালি ভায়োলেন্ট, আবার অনেকগুলো ইমোশনালি ভায়োলেন্ট। কেউ আপনার কাছে মানুষের উপর হামলা চালায়, অপরদিকে অন্যরা আপনাকেই হামলা করে বসতে পারে। জীবন নিয়ে আপনার চিন্তা ভাবনা ও অনুভূতিগুলি তখন দারুণ রকম নেতিবাচক ও আত্মধ্বংসকারী হয়ে ওঠে। এভাবেই অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টগুলো সৃষ্টি হয়। কিছু পেইন বডি তাদের হোস্টদের সুইসাইডের দিকে ঠেলে দেয়। আপনি যখন ভাবছেন একজন মানুষকে খুব চেনেন, হঠাৎই আবিষ্কার করলেন একে আপনার বড্ড অচেনা লাগছে। সে যাই হোক, আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যদের চেয়ে নিজেকে বেশি পর্যবেক্ষণ করা। আপনি কেন অসুখী সেই বিষয়গুলো আগে চিহ্নিত করুন। এ অসুখ বা অসন্তোষের বিষয়টি আসতে পারে নানান রূপ: বিরক্তি, অধৈর্য, খিটখিটে, কাউকে আঘাত করার ইচ্ছা, ক্রোধ, রাগ, হতাশা, আপনার সম্পর্কে কোনো নাটকীয়তার সৃষ্টি করা ইত্যাদি। পেইন বডি অন্যান্য সকল অস্বস্তির মধ্যে নিজেকে টিকে থাকতে চায়, আর এটি শুধু
তখনই টিকে থাকে যদি এটি অবচেতনভাবে আপনাকে বাগে পেয়ে যায়। তখন এটি উঠে দাঁড়ায়, আপনাকে দখল করে, আপনি হয়ে যান এবং আপনাকে সম্বল করে বাঁচতে থাকে। আপনার মাধ্যমে এর খাদ্যের প্রয়োজন হয়। যে কোনো অভিজ্ঞতাকে সে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে কোনো বেদনাকে, রাগ, ধ্বংসাত্মক প্রবণতা, ঘৃণা, শোক, ইমোশনাল ড্রামা, ভায়োলেন্স, এমনকি অসুস্থতাও। কাজেই পেইন বডি যখন এটি আপনাকে গ্রাস করে ফেলবে, আপনার জীবনে এমন এক পরিস্থিতি সৃষ্টি করবে যেটি তার নিজের এনার্জি ফ্রিকোয়েন্সির প্রতিফলন ঘটাবে, সেটি দিয়ে খিদে মেটানোর জন্য। পেনের খাদ্য শুধু পেইনই হয়। পেন বা ব্যথা আনন্দ ভক্ষণ করে না। আনন্দ খেলে তারা হজম হয় না। এবার পেইন বডি আপনার মুঠোর মধ্যে পুড়ে ফেলতে পারলে আপনি আরও যাতনা চাইবেন। আপনি হয়ে উঠবেন একজন ভিকটিম কিংবা কুকর্মকারী। আপনি পেইন দিতে চাইবেন অথবা পেইন সহ্য করতে চাইবেন, কিংবা দুটোই। এ দুটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আপনি এই বিষয়টি নিয়ে তেমন সচেতনও নন এবং ভয়ানকভাবে দাবি করবেন যে আপনি পেইন চান না। কিন্তু নিবিড়ভাবে তাকালে লক্ষ্য করবেন আপনার চিন্তা ভাবনা, আচার আচরণ এমনভাবে ছক কাটা যে পেইন চলবেই আপনার এবং অন্যদের জীবনে। আপনি বিষয়টি সম্পর্কে সত্যি সত্যি যদি সচেতন থাকতেন তাহলে এই প্যাটার্নটি অদৃশ্য হয়ে যেত। বেশি বেশি পেইন বা যাতনা চাওয়া পাগলামি, আর সচেতনভাবে কেউ পাগলামি করে না। পেইন বডি যেটি ইগোর একটি কালো ছায়া মাত্র। আপনার সচেতনতা আলো নিয়ে আসে, তখন সে ভয় পায়। সে ভয় পায় যদি তার কেউ খোঁজ পেয়ে যায়। আর টিকে থাকা নির্ভর করে আপনার অবচেতন আইডেন্টিফিকেশনের উপরে। একই সঙ্গে আপনার ভেতরে যে পেনের বাস, তার মুখোমুখি হওয়া অবচেতন ভয়ের উপর। কিন্তু আপনি যদি এর মুখোমুখি না হন, পেনের গায়ে আপনার সচেতনতার আলো না ফেলেন, তাহলে একে ব্যবহার অব্যাহতি দিতে আপনি বাধ্য হবেন। পেইন বডি আপনার কাছে বিপজ্জনক এক দানব বলে মনে হতে পারে, যার দিকে তাকালেও আপনার ভয় লাগে। তবে আপনাকে আশ্বস্ত করে বলছি, স্রেফ একটি অলীক শরীর ছাড়া কিছু নয়, যা কিনা আপনার বর্তমান শক্তির উপর জয়লাভ করতে পারবে না। কিছু আধ্যাত্মিক শিক্ষায় বলা হয় সকল পেইনই চূড়ান্তভাবে ইলিউশন বা ভ্রম ছাড়া কিছু নয়। কথাটি সত্য, কিন্তু কথা হলো আপনার জন্য এটি সত্য কিনা। জেনেতনভাবে বিশ্বাস করলেই তা সত্যি হয়ে যায় না। আপনি কি চান? বাকি জীবন যাতনার অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং বলতে থাকবেন এটি শুধুই একটি ভ্রম? তাহলে কি আপনি যাতনা থেকে মুক্ত থাকতে পারবেন? এখানে আসল বিষয়টি হলো আপনি এই সত্যকে কিভাবে উপলব্ধি করবেন সেটা। পেইন বডিকে সরাসরি পর্যবেক্ষণের প্রয়োজন নেই। আপনি যে মুহূর্তে একে পর্যবেক্ষণ করবেন, আপনার ভেতরে এর এনার্জি ফিল্ডকে অনুভব করবেন, এর প্রতি মনোযোগ দেবেন, ভেঙে যাবে আইডেন্টিফিকেশন। অবচেতনতা একে সৃষ্টি করে, সচেতনতা এটি রূপান্তরিত করে। সেন্ট পল এই সার্বজনীন তত্ত্বটিকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। সব কিছুই আলোতে প্রতিভাত হয়, আর আলোতে যা প্রকাশ হয় সেটি আলো হয়ে ওঠে। আপনি যেমন অন্ধকারের সঙ্গে লড়াই করতে পারেন না, তেমনি পেইন বডির সঙ্গেও লড়াই করতে পারবেন না। এরকম কিছু করতে গেলে আভ্যন্তরীণ সংঘর্ষের সৃষ্টি হবে এবং এর ফলে আরও বেশি বেদনা তৈরি হবে। একে লক্ষ্য করাই যথেষ্ট হবে। একে দেখাটাই ওই মুহূর্তে এর অংশ হিসেবে মেনে নেওয়ার শামিল। পেইন বডিতে গড়ে ওঠে আটকে থাকা লাইফ এনার্জি, যা আপনার সমগ্র এনার্জি ফিল্ড থেকে টুকরো হয়ে মাইন্ড আইডেন্টিফিকেশনের অস্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সাময়িকভাবে স্বাধীন হয়ে যায়। এটি তৈরি হয় অ্যান্টি লাইফে, সে প্রাণীটির মতো যে নিজেই নিজের লেজ খেয়ে ফেলে। আমাদের সভ্যতা কেন জীবন ধ্বংসকারী? তবে জীবন ধ্বংসকারী শক্তিগুলোও লাইফ এনার্জি রয়েছে। আপনি যখন অশনাক্তকরণ শুরু করেন এবং দর্শকে পরিণত হন, পেইন বডি কিছুক্ষণের জন্য কাজ করতে থাকবে এবং আপনাকে এর সাহায্যে আবার আইডেন্টিফাই করার কৌশল খাটানোর চেষ্টা করবে।
যদিও আপনি আপনার আইডেন্টিফিকেশনের মাধ্যমে একে আর শক্তির যোগান দিচ্ছেন না, কিন্তু এর একটি নির্দিষ্ট গতিবেগ রয়েছে, ঘূর্ণায়মান চাকার মতো, যেটি কিছুক্ষণের জন্য চলমান থাকবে, সে তাকে চালানো হোক বা নাই চালানো হোক। এ সময়টিতে এটি দেহের বিভিন্ন অংশে শারীরিক ব্যথা বেদনার সৃষ্টি করবে, তবে এগুলো বেশিক্ষণ স্থায়িত্ব পাবে না। বর্তমান সময়কালে থাকুন, সচেতন থাকুন। আপনার পেইন বডির পর্যবেক্ষণ করতে হবে এবং এর শক্তি অনুভব করতে হবে, তাহলে এটি আর আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যে মুহূর্তে পেইন বডির এনার্জি ফিল্ডের সঙ্গে আপনার চিন্তা ভাবনাগুলো এক কাতারে সামিল হয়ে যাবে, আপনি এর দ্বারা শনাক্ত হবেন, আবার একে আপনার চিন্তা ভাবনাগুলো খাওয়াতে পারবেন। যেমন ক্রোধ যদি হয় পেইন বডির প্রধান এনার্জি ভাইব্রেশন, এবং আপনি রাগী চিন্তা ভাবনা করতে থাকেন, ভাবতে থাকেন অমুকে আপনার সঙ্গে কীরকম আচরণ করেছিল এবং আপনি তার কী দশা করবেন ইত্যাদি। যখন আপনি অচেতন হয়ে পড়বেন এবং পেইন বডি আপনার জায়গা দখল করবে, যেখানে রাগ আছে তার নিচেই সবসময় পেইনের অবস্থান। অথবা আপনার মন মেজাজ যদি খুব খারাপ থাকে, এটি নেতিবাচক মাইন্ড প্যাটার্নের মধ্যে আপনি ঢুকে যান এবং ভাবেন কি বিশ্রী আপনার জীবন, তখন আপনার চিন্তাগুলো পেইন বডির সঙ্গে এক কাতারে সামিল হবে। আপনি অচেতন হয়ে যাবেন এবং পেইন বডির হামলার জন্য হয়ে উঠবেন ভঙ্গুর। অচেতন শব্দটি আমি এখানে ব্যবহার করছি কোনো মানসিক অথবা আবেগজনিত প্যাটার্নের সঙ্গে আইডেন্টিফাই হওয়াকে বোঝাতে। এটি হলো দর্শকের সম্পূর্ণ অনুপস্থিতি। আপনার ভেতরে যে আবেগ অনুভূতি রয়েছে তার উপর পূর্ণ মনোযোগ দিন। জানুন এটি পেইন বডি, মেনে নিন ওটা ওখানে আছে, এটিকে নিয়ে বলবেন, এটিকে নিয়ে ভাববেন না, অনুভূতিকে চিন্তায় পরিণত করার সুযোগ দেবেন না, বিচার বিশ্লেষণ করতে যাবেন না। এর থেকে নিজেকে আইডেন্টিফাই করার প্রয়োজন নেই। বর্তমানের সঙ্গে থাকুন। আপনার ভেতরে কী ঘটছে তা সর্বক্ষণ পর্যবেক্ষণ করুন। শুধু ইমোশনাল পেইন নয়, নীরব দর্শকের বিষয়েও সচেতন হয়ে উঠুন, যে সব কিছু পর্যবেক্ষণ করছে। এটাই হলো বর্তমানের শক্তি, আপনার নিজের সচেতন বর্তমান উপস্থিতির শক্তি। তারপর দেখুন কি ঘটে। ক্ষমা। পরবর্তী পদক্ষেপ হলো ক্ষমা। আমরা নিজেদেরকে ক্ষমা করে দিতে হবে এবং অতীতের সব কিছুকে দ্য কোর্স ইন মিরাকলস বারবার বলেছে, ক্ষমা করলে সব কিছুই জবাব মেলে। আমরা যখন কোথাও আটকে যাই এর অর্থ আমাদের আরও ক্ষমা করা উচিত। আমরা যখন বর্তমান জীবন প্রবাহ স্বচ্ছন্দভাবে চালাতে পারি না, এর অর্থ আমরা অতীতের কোনো মুহূর্তকে আঁকড়ে ধরে আছি। সেটি হতে পারে আফসোস, দুঃখ, বেদনা, অপরাধবোধ, দোষারোপ, ক্রোধ, বিরক্তি বা অসন্তোষ, এবং মাঝে মধ্যে প্রতিশোধ নেওয়ার বাসনা। এসব কিছুর উৎপত্তি ক্ষমাহীনতা থেকে, এটিকে ত্যাগ করতে না চাওয়া, এবং তখন এটি বর্তমান সময়ের মাঝে এসে উঁচু করে নাক। যে কোনো নিরাময়ে ক্ষমা সবচেয়ে কাজে আসে, আর ভালোবাসার পথই হলো ক্ষমা। ক্ষমায় বিরক্তি এবং অসন্তোষ দূর হয়ে যায়। বিভিন্ন পথ রয়েছে যেভাবে আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন। অনুশীলন। অসন্তোষ দূর করা। পুরনো একটি অনুশীলন বা এক্সারসাইজ রয়েছে যা আপনার মন থেকে অসন্তোষ এবং বিরক্তি দূর করে দেবে। আপনি চুপচাপ বসবেন, চোখ বুঝুন, মন এবং শরীর রিল্যাক্স করে দিন। তারপর কল্পনা করুন বসে আছেন অন্ধকারে একটি প্রেক্ষাগৃহে। আপনার সামনে ছোট একটি মঞ্চে আপনার সবচেয়ে বিরক্তির লোককে বসান। এ অতীত বা বর্তমানের, জীবিত বা মৃত, যে কেউ হতে পারে। এই লোকটিকে যখন পরিষ্কার দেখতে পাবেন, কল্পনা করুন ভালো ভালো সব জিনিস ঘটছে লোকটিকে ঘিরে। লোকটিকে হাসি মুখে এবং সুখী অবস্থায় দেখুন। এই ছবিটি কিছুক্ষণ ধরে রাখুন মনে, তারপর মুছে যেতে দিন। লোকটি যখন মঞ্চ ছেড়ে চলে যাবে, ওখানে নিজেকে বসান। কল্পনা করুন ভালো ভালো সব জিনিস ঘটছে আপনাকে ঘিরে। নিজেকে দেখুন হাসি মুখে এবং সুখী অবস্থায়।
মনে রাখবেন, ব্রহ্মাণ্ডের প্রাচুর্যের ভাগ সবাই পাবে। উপরের অনুশীলনটি আমাদের মনের অনেক বিরক্তি এবং অসন্তোষের কালো মেঘ দূর করে দেবে। কারোর জন্য এ কাজটি করা অবশ্য বেশ কঠিন। প্রতিবার কল্পনার সময় নতুন একজনকে বেছে নেবেন। 1 মাস প্রতিদিন একটানা কাজটি করে যান, তারপর দেখুন কেমন বোধ করছেন। প্রতিশোধ, ক্ষমা ইত্যাদির ক্ষেত্রেও অনুশীলন চালিয়ে যেতে পারেন। যার উপর আপনার খুব রাগ বা প্রতিশোধ নিতে চান, তাকে এভাবে কল্পনায় ক্ষমা করে দিতে পারেন। প্রতিদিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনার রাগ পড়ে আসবে। যাকে ক্ষমা করতে চান, চোখ বুজে তার চেহারা চিন্তা করে জোরে জোরে বলবেন, যাও, তোমার অপরাধ আমি ক্ষমা করলাম, তুমি এখন মুক্ত। আর নিজের কৃতকর্মের জন্য কোনো অপরাধ বোধে ভুগলে জোরে জোরে বলবেন, আমি অমুক কৃতকর্মের জন্য নিজেকে ক্ষমা করেছি। এভাবে প্রতিদিন 5 মিনিট করে বলবেন। কিছুদিন পরই দেখবেন কি চমৎকার ফল পেয়েছেন। আপনি যতটা ভালোবাসা ধারণ করেন, তা দিয়ে গোটা পৃথিবী নিরাময়যোগ্য করে তোলা যায়। তবে আপাতত ভালোবাসা দিয়ে নিজেকে নিরাময় করে তুলুন। মনের ভেতরে উষ্ণতা অনুভব করুন। আপনার এ অনুভূতি আপনাকে বদলে দিতে সাহায্য করবে। অনাদি এ জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই, শেষ নেই। শুধু রয়েছে সাইক্লিং ও রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি এবং এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যায় একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন অধ্যায় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই বইটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।